2026-এ কলকাতা 64 কোটি কিন্তু পার্সে নিয়ে নিউজে ছিল, এবং 2027-এও কিন্তু সেটাই হতে চলেছে। কারণ হচ্ছে কলকাতার সামনে কিন্তু নতুন ক্যাপ্টেনের দরকার, আর ট্রেডের বাজার কিন্তু কলকাতাকে নিয়ে খুব গরম চলছে বর্তমানে। কিছু কিছু প্লেয়াররা এরকম আছে যারা কিন্তু বড় প্লেয়ার, এমনকি যারা 2027-এ কলকাতায় এসে ট্রেড হতে পারে এবং ক্যাপ্টেন্সির কাণ্ডারিও ধরতে পারে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া, সূর্যা কুমার টাইপের এরকম নাম রয়েছে কিছু। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব, কলকাতার ফিউচার কি হতে চলেছে 2027-এ, কে কে ট্রেড হতে পারে, কীরকম কি গল্প হতে পারে, রিলিজ কাকে করতে পারে 2027-এর আইপিএলের আগে। তারপরে তাছাড়া রয়েছে হচ্ছে 2027-এ গিয়ে আমার টার্গেট কোন কোন স্লটের জন্য প্লেয়ারদের করতে হতে পারে। হ্যাঁ, যেটা ভুল হয়েছে, যেটা ভুল হয়েছে। তো কলকাতার এর পরের বছর অনেকে ফেরতও আসবে, হর্ষিত রানার মতো প্লেয়াররা। তো আমরা আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো যে 2027-এর যারা ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট কে কে আছে, মেনলি হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি 2026-এর সিজন, 2026-এর সিজন কিন্তু খুব খারাপ গেছে কলকাতার। প্রথম হাফে সব ম্যাচ হেরেছে, এগুলো নতুন করে কিছু বলার নেই। লাস্ট হাফে গিয়ে প্লেয়াররা একমাত্র ফর্মে এসেছিল বলে কিন্তু এটা সম্ভব হয়েছিল। কলকাতা তাও লাস্টের দিকে এসে 5টা-6টা ম্যাচ জিততে পেরেছে, না হলে কিন্তু কলকাতা একদম মানে যেখানে মুম্বাই ছিল, এলএসজি ছিল, সেখানে গিয়েই ফিনিশ করতো। আর কলকাতার ইতিহাসে সব থেকে ওয়ার্স্ট সিজন হয়ে যেত এটা আরেকটু হলে। ঠিক আছে, মানে আরেকটু বেটার হতো যদি ক্যাপ্টেনটা বেটার পেতাম, মানে কলকাতা পেতো আর। হ্যাঁ, তো আরেকটু বেটার হতো। আজিঙ্কা রাহানের আন্ডারে তো কলকাতা সেরকম ভাবে কিছু করতে পারলো না। 2 বছর ক্যাপ্টেন্সি করলো, আজিঙ্কা রাহানের কোনো রকম কোনো ভূমিকা নেই কলকাতার জেতার পিছনে হোক বা হচ্ছে উপরে নিয়ে যাওয়ার পিছনে হোক। ভালো টিমই পেয়েছিল বলতে গেলে, খুব একটা খারাপ টিমও তো ছিল না। এই বছর গিয়ে না বলা যেতে পারে যে এত বছর এই তোর এর আগে মেগা অকশন ছিল, সব থেকে বড় কথা এটা যে এর আগে মেগা অকশন ছিল। আর এই বছর কিন্তু 60 কোটি টাকা নিয়ে এসেছিল, 60-65 কোটি টাকা নিয়ে এসেছিল, 64 কোটি টাকা। তারপরে কিন্তু কিছু করতে পারেনি। এখানে কিন্তু ম্যানেজমেন্টেরও দোষ দিতে হবে, প্লাস হচ্ছে কোচের, প্লাস সব থেকে বড় কথা হচ্ছে ক্যাপ্টেন্সি। এত বাজে ক্যাপ্টেন্সি হয়েছে আজিঙ্কা রাহানের দ্বারা কলকাতার মধ্যে, সেটা সব থেকে বড় কিন্তু এখানে ব্যাপার। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস আছে যেগুলো পজিটিভ রয়েছে, কিছু কিছু জিনিস যেটা নেগেটিভ রয়েছে। নেগেটিভটাই বেশি ছিল এই বছর। পজিটিভের মধ্যে যদি আমরা ধরি, তার মধ্যে একটা আছে আঙ্কিশ রঘুবংশী। আমি বলবো আঙ্কিশ রঘুবংশী একদম সুন্দর 400-র উপরে সিজন গেছে। ও যা চান্স পেয়েছে, যা সুযোগ পেয়েছে ওখান থেকে ওর কাজ ভাই করে দিয়েছে। আমার মনে হয় ওই স্লটটা ওর জন্যই পাকাপোক্ত। হ্যাঁ, আর কলকাতাকে আমরা আগাগোড়াই যেটা চিনি যে কলকাতা কিন্তু একজন প্লেয়ারের উপর কোনোদিন কোনো স্টার প্লেয়ারের উপর ভরসা করে নেই। কোনোদিন তুই দেখবি না কলকাতার হয়ে কেউ 700 সিজন মেরেছে, 600 সিজন মেরেছে। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকে অল্প অল্প করে কন্ট্রিবিউট করে যায়। সেইভাবে কিন্তু কলকাতার পুরো নাইট রাইডার্সের টিমটাকে আমরা চিনি। তো সেখানে আঙ্কিশ রঘুবংশী 400 রান ভাই এনাফ। সুনীল নারায়ণ খুব সুন্দর বল করেছে, মোস্ট ডট বলের লিস্টেও রয়েছে। তারপরে রিঙ্কু সিং লাস্টের দিকে ফর্মে চলে এসেছে, এগুলো একটা পজিটিভ জিনিস রয়েছে। প্রথম হাফে ঠিক তারপরে ক্যামেরন গ্রিনের কথা বলতে হবে। ক্যামেরন গ্রিন লাস্টে এসে ফর্মে চলে এসেছিল, মোটামুটি ওর 25 কোটি কিন্তু এখানে জাস্টিফাই করে দিয়ে গেছে যাওয়ার আগে বলতে গেলে। ঠিক আছে, এই জিনিসগুলো। আর সব থেকে যেটা বড় ব্যাপার ছিল বোলিং কনসার্ন নিয়ে, সেই জিনিসটা কিন্তু কলকাতা এই বছর খুঁজে পেয়েছে। একটা বোলিং টোটাল একটা গ্রুপ বলা যেতে পারে, যেটা কার্তিক ত্যাগী, তারপরে হচ্ছে বৈভব অরোরা, ক্যামেরন গ্রিন, তারপরে হচ্ছে এরপরে যখন হর্ষিত রানা এরা ঢুকবে তখন কিন্তু আরো বড় হয়ে যাবে। পাথি রানার তো কোনো ভূমিকা ছিল না, যাই হোক এর মধ্যে কিন্তু কলকাতা একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তাও আবার হাফ, 2 ওভার করে বসে পড়েছে। ঠিক আছে, 2 ওভার 3 বল না 1 ওভার 3 বল, আমার মাথায় নেই সেরকম। তো এইগুলো পজিটিভ ছিল কিছু কিছু জিনিস। আর নেগেটিভের মধ্যে বলতে গেলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজিঙ্কা রাহানের টিমের মধ্যে থাকা, টিমের একটা স্লট খাওয়া, সেটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ। টি20-র ভাই আজকের ডেটে দাঁড়িয়ে অজিঙ্কা রাহানে কিন্তু এখানে রেলেভেন্ট না টি20 প্লেয়ার হিসাবে। হ্যাঁ, হয়তো অনেকে প্রশ্ন উঠতে পারে যে ও তো 2টো 50 করেছে, দেখ 5-6 ম্যাচ পরে কেউ 50 করলে ওটাকে আমি এভারেজ। হ্যাঁ, এটা ঠিক কথা, এটাও ঠিক কথা। কারণ আমি ব্যাটিং নিয়ে কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল, ক্যাপ্টেনশিপ তো আছেই, ব্যাটিং নিয়েও কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে। একটা ম্যাচ বাদে একটা ম্যাচ আমার মনে পড়ছে 70-এর ম্যাচ, এটা বাদ দিয়ে কিন্তু লাস্টের আগের ম্যাচটা হয়তো 80 করেছিল। হ্যাঁ, সেরকম পাওয়া যায়। দুটো নেগেটিভ আছে। তারপরে অত্যাধিক কোচ আছে টিমের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটা একটা নেগেটিভ। যে কার এবার জানি না ম্যানেজমেন্টের দিক থেকে কলকাতার ম্যানেজমেন্টে আগাগোড়া কোনোদিন কোনো বদনাম শোনা যায়নি যে মালিকের ইনভলভমেন্ট বেশি বা এরকম কিছু শোনা যায়নি। তারপরে হচ্ছে ওদের সেই কলকাতার মেন ব্যাপারটাই হচ্ছে মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডারে যে রাসেলের জায়গাটা, এই জায়গাটা কিন্তু কেউ নিতে পারেনি এখনো। আর এবার এটা হচ্ছে মেন ইস্যু। নিতে পারেনি তো অবশ্যই, এই বছর যারা নেওয়ার কথা ছিল ওরা ফ্লপ। যেমন রবম্যান পাওয়েল ফ্লপ। ও ব্যাটে সেরকম কিছু করতেই পারেনি, বল তো করায়নি যদিও বা ব্যাটে সেরকম কিছু করতে পারেনি।
তো কলকাতার সিজন মোটামুটি এটা ছিল একটা 2026-এ। 2027-এ তাহলে আমাদের কি কি দেখতে হবে, আগে দেখতে হবে কোন কোন স্লটের জন্য কোন কোন প্লেয়ার আমাদের দরকার। মার্কেটে কিন্তু বহুত প্লেয়ার ঘুরছে। হ্যাঁ, তো ক্যাপ্টেন্সি রুমার্স এর Capture জন্য করো, যারা capture। যারা প্লেয়াররা নাম আছে সেটা তো আলোচনা করছি লাস্টে। তার আগে দেখে নেবো আমরা যে কাকে কাকে রিলিজ করতে পারে প্লেয়ার, কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে পারে, কোন কোন স্লট ফাঁকা আছে। তো রিলিজের যদি কথা বলি, আমি এক একটা করে নাম বলছি, তুই বলবি। আচ্ছা, একটা গেম খেলা যায় যে আমি এক একটা করে নাম বলবো, তুই বলবি রিলিজ না রিটেন, ঠিক আছে? অবশ্যই। যেমন একটা প্লেয়ার বলবো আমি, সেটা হচ্ছে তোর বৈভব অরোরা। বৈভব অরোরা আমার মনে রিটার্ন করবে, হ্যাঁ রিটার্ন করবে মনে হচ্ছে। 4 কোটির প্লেয়ার মনে কর। 4 কোটি। তো কেন রিটার্ন দেখ, প্রথম মানে আমি কেন বলছি, প্রথম যে 7টা ম্যাচ কিন্তু ভালো বল করেছে, হ্যাঁ। তারপরে মানে ওর উপর ওয়ার্কলোড মানে বেশি চলে এসেছে। হ্যাঁ, এই জিনিসটা আমি মানি অ্যাবজর্ব করতে যে হবে। বৈভব অরোরা যদি বাইরে বেরোয় তাহলে কিন্তু আরো বেশি দামে বেশি বিক্রি দামে হবে। বিক্রি ও হবে, কিন্তু হ্যাঁ। অলরেডি একটা আইপিএল এর প্রুভেন একজন পেসার, যে হচ্ছে এসে তোকে প্রথমে 3 ওভার তো অন্তত পাওয়ার প্লের মতো হ্যাঁ। দিয়ে যেতে পারবেই। তাহলে সেখানে বৈভব অরোরাকে ছাড়ে আমি মনে করি না। ঠিক আছে, একটা সিজনের সেকেন্ড হাফটা সেটাই। খারাপ গেছে, ওটা হতেই পারে। হতেই তবে পারে। এরকম কোয়ালিটি প্লেয়ার, দেখ বৈভব অরোরা, তুই কার উপরে বেশি ভরসা করিস? কার্তিক ত্যাগী নাকি বৈভব অরোরা, নাকি নবদীপ সাইনি, নাকি আকাশদীপ? তুই বল, এর মধ্যে চারজনের মধ্যে। প্রথম যে ইনিংস মানে ফার্স্ট ওভার হ্যাঁ। আর থার্ড ওভার যে বল হ্যাঁ, করে দেবে, বল করে দেয়। এটা কিন্তু ভাই কার্তিক ত্যাগী না। সচরাচর করতে সে পারে না। ওর রিদম Swing, পেয়ে যাবে হ্যাঁ, পরের হ্যাঁ, বছর হ্যাঁ, এসে। আমি ওটাই। মনে করি না বৈভব অরোরাকে না, ছাড়া আমার দরকার। মনে হয় না ছাড়া হ্যাঁ, দরকার। তারপরে নেক্সট নাম যদি বলি আমরা, সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র। 2 কোটি রাচিন রবীন্দ্র, আমিও সেটাই মনে করি। রাচিন লাগবে রবীন্দ্রকে না। ছেড়ে দেওয়া উচিত, কোনো কাজে লাগছে না। কাজে না, না। ও যদি লোয়ার মিডিল অর্ডারে হ্যাঁ। খেলতো, যদি ফিনিশার হিসাবে খেলতো, তাহলে মানতাম না, লাগবে, কাজে হ্যাঁ। লাগবে। আমার তো আপার অর্ডারের জন্য টিম সাইফার্ট আর হচ্ছে তোর ইয়ে রয়েছে, ফিনালেন রয়েছে। ফিনালেন রয়েছে। আমার তো এখানে আর প্লেয়ার নেই। তার উপরে আবার ক্যামরিন আছে, যে প্রথম 4-এর মধ্যেই খেলে। ক্যামরিন লাগবে এমনকি ওপেনিংও করতে পারবে। তাহলে রাচিন রবীন্দ্রর কিন্তু এখানে কোনো জায়গা নেই। না। আর তারপরে যদি আরেকটা নাম বলি, সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। আশা করছি এই নামের কোনো ইয়ে থাকবে না। এটা আমি বলবো রেখে দিলেও কোনো ব্যাপার না, হ্যাঁ, ছেড়ে দিলেও কোনো ছেড়ে ব্যাপার না। দিলেও 75 লাখের ব্যাপার এমন কোনো বড় অ্যামাউন্ট না যেটাতে সেটাই। কলকাতার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তো রাহুল ত্রিপাঠী একটা প্লেয়ার রয়েছে, যেটাকে কোনো ব্যাপার না ছাড়তে পারে। এইবার যে নামগুলো বলবো আমি, সেটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমন হচ্ছে মুস্তাফিজুর রহমান স্ল্যাশ মুজারাবানি। কারণ মুস্তাফিজুর রহমানের জায়গায় মুজারাবানিকে সাইন করেছিল হ্যাঁ। 9 কোটি, 9.20 করোড়। আমার মনে হয় রিলিজ করে দেবে। অবশ্যই রিলিজ। এই কারণ এই 9 প্লেয়ারকে কোটি রিলিজ না করলে, এই প্লেয়ারের যোগ্য না। হ্যাঁ এই প্লেয়ারের যোগ্য স্পষ্ট না। কথা। যদি যোগ্য হতো, এই প্লেয়ারটাকে বাইব্যাক করবে অল্প দামে আরামসে পেয়ে যাবে। আরামসে, হ্যাঁ। আর কলকাতার এমনিতেও সামনে ছাড়তে হবে। আমি বলছি কাদেরকে ফাইনালি ছাড়লে এত টাকা ফ্রি হবে, না, না, সেটা নিয়ে আমি আসছি। আমি এর মধ্যে একটা টুইস্ট আনছি। হ্যাঁ। কেন ছাড়তে হবে? যেহেতু মার্কেটে এমন হ্যাঁ, এমন প্লেয়াররা ঘুরছে না, হ্যাঁ। তাহলে কিন্তু ওটার একটা ইকুয়েশন আমরা বানিয়েছি যে হ্যাঁ। কাকে কাকে ছাড়লে যে কোন কোন কত টাকা ফ্রি হবে, আর তার বদলে এই প্লেয়ারটা আসতে পারবে মেন ক্যাপ্টেন হিসেবে যদি আসতে পারবে। মার্কেটে প্লেয়ার না ঘোরাফেরা করতো, তাহলে কিন্তু হ্যাঁ। কলকাতা অত হেডেক নিত না। হয়তো না। 2-1টা প্লেয়ারকে রিলিজ করতো, হয়তো ট্রেড হিসাবে বা একজন হিসাবে নিয়ে আসতো। হ্যাঁ। কিন্তু যেসব প্লেয়ার ঘোরাফেরা করছে, সেটার মধ্যে আসছে ডিটেলস হ্যাঁ। আছে, কে কে ঘোরাফেরা করছে হ্যাঁ। আর কে কে পসিবল আর কি কলকাতা টিমে আসে। নেক্সট যে নামটা আসতে চলেছে, হ্যাঁ। তাকে নিয়ে কিন্তু অনেক ডিবেট হতে পারে। ঠিক আছে, আমাদের মতামত তো আমরা জানাবো। সেটা হচ্ছে পাথি রানা, 18 কোটি টাকা। আমার বল, তো তোর কি মনে হয়? আমার রিলিজ রিলিজ? তাহলে আমার ওখানে তুই মনে হচ্ছে release। তাহলে একে রিলিজ করছিস, তার মানে তুই ক্যাম গ্রিনকে রাখতে চাস, তাই তো? হ্যাঁ, আমি অবশ্যই বিদেশি কেন এটাই মানবো রাখবো? আমিও। কেন অলরাউন্ডার বাই কেকারের টিমে দরকার আছে, হ্যাঁ। বিশেষ করে আর মিডল পাথি রানা আর যাই হোক, যতই ফিট থাকুক না থাকুক, 18 কোটির না, না, ওয়ার্থ ইট না, player আমি না, মনে করি। player না। ঠিক আছে, 18 কোটি দিয়ে কেনাটা পাথি রানাকে আমি মনে করি না ঠিকঠাক হবে। কারণ পাথি রানাকে যদি ছাড়ে, আমি মানছি হয়তো 14 কোটিতেও পেতে পারে কেউ, কিন্তু তাও 4 কোটি টাকা থেকে যায়। বাইব্যাক করো। যদি তোমার মনের মতো প্লেয়াররা না পাও, বোলার না পাও, তাহলে বাইব্যাক করো। দেখ, মিনি অকশন হতে চলেছে তো, হ্যাঁ। মানে খুব একটা পার্স কিন্তু সবার কাছে বেশি একটা থাকবে হ্যাঁ, না, এই ঠিক একটা ব্যাপার আছে। সবার এর কাছে জন্য- থাকবে না, তার জন্য হ্যাঁ, কলকাতার কাছে হ্যাঁ, সুযোগ হ্যাঁ, থাকবে, সুযোগ যে থাকবে। যেহেতু বেশি টাকা 7-8 নিয়ে নামবে, কোটি, 7-8 তাহলে কোটি হ্যাঁ, পাথি রানা হয়তো 10 কোটির উপরেই যাবে আমার যা মনে আমি হয়। 7-8 কোটি থেকে শুরু করলাম, মোটামুটি 10 কোটির মধ্যে 10 কোটির উপরেই যাবে। আর এদিকে আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে তোর খুব প্রিয় প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের মাসেলম্যান রমনদীপ সিং। 4 কোটি দিয়ে রিটার্ন করেছিল কলকাতা। ভাই লাডলা তো ভাই বলে কি বলবো, আমার মুখ লাডলে। থেকে উচ্চারণ আসছে না। প্রথম দিনই প্লেয়ার ভাই ভাই তো টিমে আরো এগ্রেশন দেখা যায়, আমি হ্যাঁ। টিমে ইনভলভ আছি, আর ও ফেটি মেটি তাহলে বলে দে ভাই রিলিজ তাহলে তুই কি বলছিস? রিলিজ রিলিজ কিন্তু আমার এখানে একটা প্রশ্নও আছে। তুই এরকম ইন্ডিয়ান ফিনিশার কোথায় পাবি যদি রিলিজ করিস? আছে কয়েকজন খুব গোনাচোনা রয়েছে, তুই যে যেমন নাম- তেওয়াটিয়া, হুম, হুম। তা আব্দুল সামাদ, ঠিক আছে, এই ধরনের প্লেয়াররা, রমনদীপ সিং, এই ধরনের প্লেয়াররা, এরা কয়েকজন আছে যারা কিন্তু অলরেডি এইসব টিম কিন্তু ছাড়ে না এদেরকে। তুই রাহুল তেওয়াটিয়াকে, শাহরুখ খানকে কিন্তু ছাড়েনি, না, না, খেলাবে না তাও ভালো, কিন্তু না, ছাড়ে না। তাহলে এখানে ছাড়েনি। রমনদীপকে সিংকে ছাড়া কি এটা কি উচিত হবে কলকাতা? দেখ
এই বছর তো চান্স দিয়েছে, হ্যাঁ। 2000 আমি এই বছর গত 26-এর কথা 3 বছর বলছি। ধরে খেলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু খুব একটা পারফরমেন্স যে পারে কে পারফরমেন্স তো দেয়নি, ও দিয়েছে যদিও বা সেটা হচ্ছে তোর Fielding। ফিল্ডিং এ ওর ইয়ে রয়েছে। আর 2024-এ কয়েকটা ম্যাচ এসে লাস্টে ওই হিটিং এবিলিটি আছে, এটা মিথ্যা কথা না, কিন্তু ও কিন্তু মুম্বাইতে যখন পিক হয়েছিল তখন কিন্তু অ্যাজ এ ফাস্ট বোলার মিডিয়াম পেস বোলারে কিন্তু পিক হয়েছিল, তারপরে কলকাতায় এসে বল করে না, ঠিক হ্যাঁ, আছে। এমনও হতে পারে যে অজিঙ্ক্য রাহানে ওকে ইউজ করতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে। বোলিং হিসাবে কিন্তু ওকে আমি দেখিনি। আমি মনে করব যে রিলিজ করে দেওয়া উচিত, তার কারণে একটা কারণ আছে, কজ আছে, আমি সেটা বলছি। যদি ক্যাপ্টেন আমার এখানে দরকার, একটা পরিষ্কার হিসাব, ওটাই। ক্যাপ্টেন তো দরকার, তার মানে মিনিমাম বড় বড় যে নামগুলো উঠে আসছে ভাই। যে কলকাতার হয়ে, তাহলে সেই জন্য আমার পার্স খালি করতে হবে। হ্যাঁ, 2-1 কোটি টাকা তো প্লেয়ার আসবে না। ওই জন্যই আমি এখানে পার্সটা কিভাবে খালি করব, এটা হচ্ছে আমাদের মতামত, আপনারা হ্যাঁ। আপনাদেরটা কমেন্ট করে জানাবেন। দেখ, রাচিন রবীন্দ্র সেটা হচ্ছে তোর 2 কোটি ফাঁকা, ঠিক আছে, গোন। তারপর হচ্ছে পাথিরানা 18 কোটি ফাঁকা, মুজারাবানি 9.20 করোড় ফাঁকা, রমনদীপ সিং 4 কোটি ফাঁকা। কত থাকছে হাতে আমার? 33 কোটি টাকা থাকবে কলকাতার হাতে এবার নামার আগে। ওটাই। আর যে প্লেয়ারগুলি আমরা নাম বললাম, আমার মনে হয় না যদি মানে থাকে ও টিমে, আর বাই ব্যাক অনেক কম দামে। না আমি বলছি যদি থাকেও প্লেইং 11-এ চান্স পাওয়া খুব মানে 2-1টা ছাড়া খুব কঠিন। পাথিরানা আছে, রমনদীপ আছে, ঠিক আছে, কিন্তু যদি চায় এখানে কলকাতায় এত কোটি টাকা ফেরত করতে পারে, আমাদের মতে ভাই 33 কোটি টাকা ফেরত করো, ইয়ে করো, ফ্রি করো। এরপরে যে নামগুলো আসছে, ক্যাপ্টেন্সির অপশন আসছে এরপরে, তো কোন কোন স্লট দরকার সেটা না, ক্যাপ্টেন্সির আগে কোন কোন স্লট দরকার সেটাও বলে নিই একবার। যে দরকার কিন্তু ভাই একটাই আমি মনে করি কলকাতার, এক তো হচ্ছে যদি অজিঙ্ক্য রাহানেকে সরিয়ে দাও তাহলে ওপেনারে ওখানে কিন্তু দুটো অপশন রয়েছে। এক হচ্ছে ক্যামেরন গ্রিন ওপেনিং করতে পারে, প্লাস হচ্ছে আরসিবি করেছে আমরা দেখেছি। তারপর হচ্ছে আঙ্কিশ রঘুবংশীকে তুমি উপরে পাঠাও, পরিষ্কার হিসাব। তো আঙ্কিশ রঘুবংশীকে যদি উপরে পাঠায় তাহলে আঙ্কিশ রঘুবংশী আসবে, তারপরে ফিনালেন আসবে ওর সাথে, তারপরে ক্যাম গ্রিন আসে 4 নাম্বার স্লটটার জন্য। তুই এটা ফাঁকা রাখছি, 4 নাম্বারের জন্য সরাসরি ক্যাপ্টেন ঢুকবে। তারপরে রিঙ্কু সিং, রবমেন পাওয়েলও খেলতে পারবে, ঠিক আছে, এরকম ধরনের প্লেয়াররা কিন্তু এখানে আসতে পারবে। টিমে লাস্টে আসছে যে টোটাল টিমটা ক্যাপ্টেনকে নিয়ে কেমন হবে, তো যদি সে ক্যাপ্টেন হয় আর কি, যা রুমার্স উঠেছে। তো এখানে ক্যাপ্টেন্সি অপশনের কথা বলছি সবার প্রথমে যে এখানে কথা বলবো, এখানে 3 জন প্লেয়ার আছে যারা কিন্তু এখানে পুরোপুরি রুমার্স উঠে আছে যে কলকাতায় ঢুকতে পারে এবং এসে কিন্তু ডাইরেক্ট ক্যাপ্টেনই হবে। 3টে প্লেয়ার যারা আছে, যারাতে ফ্র্যাঞ্চাইজি যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু যেই টিমে যাবে সেই টিমে ক্যাপ্টেনই হবে। আমরা এলএসজিকে দেখেছি এই বছর ক্যাপ্টেন দরকার, ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে একজন, তারপরে কলকাতার একজন ক্যাপ্টেন দরকার, ঠিক আছে। তো এই দুটো টিম মোটামুটি এখন ক্যাপ্টেন্সির খোঁজে রয়েছে। তো সবার প্রথমে এলএসজির প্লেয়ারটার উপরে আসি যে ক্যাপ্টেন্সি ছেড়েছে। ঋষভ পান্ট কিন্তু ক্যাপ্টেন্সি শুধু ছাড়েনি, ঋষভ পান্ট কিন্তু এখানে তোর ইয়েও ছেড়েছে, এলএসজি ছাড়বে সেটা শোনা যাচ্ছে। কারণ হচ্ছে এই বছর ও মিডিলের দিকে বলে দিয়েছিল যে এই বছর 2026 এটা তো রিপোর্টস রয়েছে এগুলো নিয়ে, তো 2026-এর দিকে বলে দিয়েছে জাস্টিন ল্যাঙ্গার হচ্ছে অস্ট্রেলিয়ান, তার সাথে সাথে মিচেল মার্শ আছে অস্ট্রেলিয়ান। তো ঋষভ পান্টকে বলা হয়েছিল টিমের মধ্যে কিন্তু মিচেল মার্শের ইনপুট থাকবে, মিচেল মার্শের ইনপুট নেবে। তাহলে অ্যাজ এ ক্যাপ্টেন ঋষভ পান্ট নিজেই ছেড়েছে এই বছর, তার কারণ হচ্ছে ও কিন্তু ওর নিজের মনের মতো টিম চালাতে পারেনি এখানে। পরিষ্কার কথা, কোচ তো চাইবে ওর দেশের প্লেয়ার, মানে বায়াস তো থাকবে, পন্টিং যেমন ওর সাথে কুপার কনলিকে এনে খেলালো, ঠিক আছে, তো এরকম ধরনের বায়াস থাকবে, ঠিক আছে। তো এখানে আইপিএলে ওগুলি ফেভার করে। হ্যাঁ, ঋষভ পান্তের ছাড়ার কারণই এটা যে এখানে ও কিন্তু নিজের মতো ক্যাপ্টেন্সি পায়নি, করতে পারেনি ক্যাপ্টেন্সি, যার জন্য কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে মাত্র 2 বছর। আর প্রচন্ড প্রেসার দেয় সঞ্জীব গোয়েঙ্কা, শুধু সঞ্জীব গোয়েঙ্কার ফল্টও বলবো না আমি, কারণ হচ্ছে এখানে কোচেরও ফল্ট আছে। তো এখানে কিন্তু বেশি প্রেসার দিয়ে দেয়। ঋষভ পান্তকে আমরা চিনি, ঋষভ পান্ত যখন দিল্লির ক্যাপ্টেন্সি করেছে অতটা খারাপও কিন্তু করেনি, কিন্তু ওর যা মানে ইনভলভ থাকে ম্যাচে, ঠিক আছে, আর ওর মানসিকতা এত সুন্দর, ও শুধু রেজাল্ট পাচ্ছে না, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে কিন্তু আমি রাগ দে বা ওকে কিন্তু প্লেয়ারের আমি এসব কিছু দেখা যায় না, এসব কিন্তু কোনো দেখা যায় না। আর মানে ম্যাচের মধ্যে ইনভলভ থাকতে জানে, মধ্যে কথা হচ্ছে যেহেতু এটা মালিকাধীন অধীনের খেলা, তো মানে আইপিএল, তো এর জন্য প্রেসারটা ভাই মালিক থেকে কোচ থেকে বেশি আসবে, কিচ্ছু করার নেই। তো ঋষভ পান্ত তো এখানে মোটামুটি ফ্রি হলে এখানে কলকাতায় আসতে, কলকাতারও রুমার্স চলছে। তবে কলকাতার যে আর দুটো এই ঋষভ পান্ত বাদে যে দুজন আছে তার সব থেকে চান্স বেশি রয়েছে এখানে। তুই মনে করিস কি কলকাতায় যদি আসে ঋষভ পান্ত, তাহলে এখানে কি কলকাতার উপকার হবে নাকি অপকার হবে সেটা বল।
অ্যাজ এ ক্যাপ্টেন ঢুকবে, দেখ, ক্যাচ ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি হ্যাঁ, প্লাস হচ্ছে ওর wicket ফর্ম, keeper, ব্যাড ফর্ম, হ্যাঁ, ব্যাড ফর্ম, bad উইকেট form তো কিপার তো তার একটা আছে। পেয়ে যাচ্ছে, এই হ্যাঁ, একটা হ্যাঁ, অ্যাসপেক্ট হ্যাঁ, আছে যে একটা উইকেট কিপার পার্মানেন্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা এই বছর কি দেখা যাচ্ছে, অঙ্কুশ রঘুবংশী কিন্তু চাপে ছিল হ্যাঁ, ভাই, হ্যাঁ। বিশেষ করে কিপারে হ্যাঁ, হ্যাঁ। ওকে অসহায় লাগছিল, হ্যাঁ, বিশেষ সত্যি করে এটাও ঠিক কথা যে ওকে অসহায় লাগছিল। হ্যাঁ, বিশেষ করে দেখ শুধু কিপার অ্যাজ এ কিপার না, দেখ যেগুলো ডিসিশন নেয়, হ্যাঁ। ঠিক আছে, রিভিউ বল, ঠিক আছে, এলপিডব্লিউ থেকে আর শুরু ঋষভ করে, পান্তের ঠিক এক্সপিরিয়েন্সও আছে, ক্যাপ্টেন্সি experience আছে। দিল্লির হয়ে করেছে, ঠিক আছে। প্লাস হচ্ছে লখনৌর হয়ে তারপরে করেছে। আমরা যেহেতু বলেছি 4 নম্বর স্লটটা, হ্যাঁ, ঠিক আছে, ঋষভ পান্ত কিন্তু একদম পুরো পারফেক্ট ফিট perfect, হয় হ্যাঁ, কলকাতার হ্যাঁ, মধ্যে, হ্যাঁ, যদি হ্যাঁ। বলা হয় কলকাতার মধ্যে কিন্তু পারফেক্ট ফিট হয়, 4 নম্বরে আসবে, ব্যাট হ্যাঁ। করবে 4 নম্বরে, তারপর হচ্ছে উইকেট কিপার দরকার, উইকেট কিপিং করবে, ক্যাপ্টেন দরকার, ক্যাপ্টেন্সি করবে, এবং ফিউচারের জন্য সব থেকে হ্যাঁ। বড় কথা হচ্ছে আমার কলকাতার ফিউচার পেয়ে যাচ্ছে আগামী কয়েক বছরের জন্য। কয়েক বছরের আর আর একটা প্লেয়ারের ভাই এনভায়রনমেন্ট অনেক কিছু ডিপেন্ড করে। হার্দিক পান্ডেকে আমরা এবছর দেখেছি তো মুম্বাইয়ের হয়ে কি করেছে, এত ভালো একটা প্লেয়ার পারফর্ম করতে পারেনি, ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করতে পারেনি। যে প্লেয়ারটা গুজরাটে গিয়ে 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে 2বারই ফাইনালে দুইবারে final। নিয়ে গেছে, একবার চ্যাম্পিয়ন করিয়েছে, তাহলে সেই প্লেয়ারটা কলকাতায় আসলে কিন্তু ঋষভ পান্ত চেঞ্জ হতেও পারে, যেটা হওয়ার চান্স রয়েছে। আমি অ্যাজ এ কলকাতা ফ্যান আমি তো ভাই খুশি থাকবো যদি ঋষভ পান্ত আসে। তো দেখ, তো বলাই আছে ইম্পসিবলি, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। আর আমার মনে অনিশ্চয়তার হয় খেল কিন্তু হ্যাঁ, আর আমার cricket। মনে হয় এই বছর কলকাতা পার্স হ্যাঁ, বেশি থাকবে, বেশি থাকবে ঠিক অবশ্যই, আছে, কলকাতা আর আর চেন্নাই chance- এই বছরও তাই হ্যাঁ, হবে, হ্যাঁ। এই বছরও তাই হবে। আর চান্স আমরা যেই ক্যালকুলেশনটা করলাম হয়তো 2-1 কোটি টাকা এদিক ওদিক আর হতে পারে। ঋষভ পান্ত তো একা ছাড়লে 26 কোটি ফ্রি হচ্ছে লখনৌ, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু লখনৌ ট্রেডও হতে পারে কিন্তু। আর কলকাতা লখনৌর মধ্যে, হ্যাঁ ট্রেডও হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কলকাতা লখনৌর মধ্যে কিন্তু বেশি মানে তোর চান্সেস রয়েছে হওয়ার, তোর বড় একজন প্লেয়ার ক্যাপ্টেন্সি দুজনে, আর কিন্তু সেরকম কিছু নেই না। বড় প্লেয়ার যাওয়ার। তো ঋষভ পান্ত আসলে তো খুবই ভালো, ঠিক আছে। হ্যাঁ। আর যে দুটো প্লেয়ার রয়েছে তাদের কিন্তু এখন রুমার সব থেকে বেশি আসছে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদব। আর ইন্টারেস্টিং ব্যাপারটা কি, এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের যে বর্তমানে টক্সিক এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, এখানে পরিষ্কার বোঝা গেল সূর্য কুমার যাদবের জন্য হার্দিক পান্ডিয়া কিন্তু মন দিয়ে ক্যাপ্টেন্সি করতে পারেনি। যে সিনিয়র বলা হচ্ছিল যে কথা শুনছে না, ঠিক আছে, মানে শয়তানি করছে, মধ্য কথা আছে। এগুলি দেখ, এগুলি প্রথম ঠিক ছিল, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু আর এখন সূর্যার সঙ্গে তো ঠিকও হয়নি না, ও তো ইন্ডিয়ান ক্যাপ্টেন, সেটাই। তাহলে বাইরে থেকে এনে হার্দিক পান্ডিয়াকে তুমি ক্যাপ্টেন বানায়, তারপরে তো হ্যাঁ। বুমরা রয়েছেই আবার, ঠিক বুমরা আছে। রয়েছে। তো সূর্য কুমার কিন্তু বর্তমানে সব থেকে বড় নিউজ যেটা, সূর্য কুমার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছে, ঠিক আছে। তো আর নিজের প্রোফাইলে যে মুম্বাই ইন্ডিয়ান্স রিলেটেড রোহিত শর্মা, ধোনি, এদের বাদ দিয়ে যারা রয়েছে আর কি, এদের বাদ দিয়ে যা পোস্ট রয়েছে সেগুলো কিন্তু সব ডিলিট করে দিয়েছে। এটা হচ্ছে সূর্য কুমার যাদবের বর্তমান রিপোর্ট, যার জন্য সব থেকে বেশি, তাহলে কি হোম কামিং হতে চলেছে সূর্য কুমার যাদবের? হতে পারে। আর আরেকটা কথা যেটা বলছি, সূর্য কুমার যদি আসে না, হ্যাঁ। আমার মনে খুব ইজিলি পেয়ে যেতে পারে, হ্যাঁ। ঠিক আছে, কারণ ওদের যা ডিমান্ড, হ্যাঁ। ঠিক আছে, তার তুলে আমার মনে হয় সূর্য কুমারের ভ্যালু হয়তো 10-12 কি 15 কোটির মধ্যে হয়তো কেন হবে না চলে বলতো? আসবে। না এটা অসম্ভব। সূর্য কুমার ইন্ডিয়ান ক্যাপ্টেন, আমি মনে করি না 18-20 কোটির নিচে, 21 কোটি সূর্য কুমার যদি আসে 21 কোটির নিচে যাবে না, এটা আমি আজকে বলে দিলাম ভিডিওর মধ্যে, প্রুফ থাকলো 21 কোটি মিনিমাম। ঠিক আছে। বিরাট কোহলির যে রেট আছে সেই রেটের সূর্য কুমার যাদবই যাবে, এবং ক্যাপ্টেনই আসবে, সে এলএসজিতে যাক, মুম্বাই ছাড়লে। মজার বিষয় তো ওটাই, যদি যেটা বলতে নিয়েছিলাম, যদি হার্দিক পান্ডিয়া ছাড়ে হ্যাঁ। মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে সূর্য কুমার ছাড়বে না, ঠিক আছে। যে কোনো আর একজন, যদি হ্যাঁ, সূর্য কুমার হ্যাঁ। ছাড়ে, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া সে ক্যাপ্টেন্সি মুম্বাইয়েরই করবে। এই জিনিসটা হচ্ছে মজার বিষয়, এই জন্য এই দুজনের নাম একসাথে বললাম, যে দুজনের সব থেকে বেশি চান্স রয়েছে কলকাতায় আসা, হার্দিক পান্ডিয়ারও এবং সূর্য কুমার যাদবেরও। মানে দুজন থেকে কেউ একজন মুম্বাই থেকে বেরোচ্ছে, সে কলকাতায় যাক বা হচ্ছে এলএসজিতে। কলকাতায় সব থেকে বেশি হোম কামিং হওয়ার চান্স রয়েছে এখানে হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদবের মধ্যে। তো সূর্য কুমার যাদব তো ঢুকলে সেই 4 নাম্বার ক্যাপ্টেন্সি সবই পেয়ে যাচ্ছে, একটাই ব্যাকফায়ার করতে পারে, সেটা হচ্ছে ফিউচারের ক্যাপ্টেন্সি। আর 3 বছর 4 বছর হয়তো রয়েছে, ঠিক আছে, ক্যাপ্টেন্সির এই হিসাবে। তো তারপর কারণ রোহিত শর্মা 38-এ ছেড়ে দিয়েছে না ক্যাপ্টেন্সি, 37-38-এ ছেড়ে দিয়েছে, তাহলে সেখানে কিন্তু বেশি পাবে না। তবে সব থেকে বেশি যে চান্স রয়েছে আর সব থেকে বেশি ফেভার করবে কলকাতাকে যে প্লেয়ারটা আসলে, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া। এর উপরে কেউ নেই। হার্দিক পান্ডিয়ার আমি রেট মিনিমাম 25 কোটি তো ধরবি তুই, হার্দিক পান্ডিয়ার রেট তো ধরবি তুই। আমি এটা বলতে এলিট প্লেয়ার 22-23 কি 25 এরকম কিছু, এলিট প্লেয়ার 25 কোটি টাকা ধরলাম আমি, তাহলে কলকাতার যদি 33 কোটি টাকা ফ্রি হয় ওখান থেকে, হার্দিক পান্ডিয়াকে অল ক্যাশ ডিলে নিতেই পারবে কলকাতার মধ্যে। প্লাস কত কিছু জিনিস ঠিক হয়ে যায়, এটা দেখ, এক তো ক্যাপ্টেন্সি, দ্বিতীয় হচ্ছে ফ্লোটিং ব্যাটসম্যান রয়েছে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারে যেখানে খুশি নামা, কে হবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রোবম্যান পাওয়েল, ঠিক আছে, এরকম একটা লাইন আপ তৈরি হবে। প্লাস হচ্ছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির
এক্সপিরিয়েন্স যে হচ্ছে গুজরাটকে নতুন টিমে যখনই নতুন যায় team, হ্যাঁ। হার্দিক পান্ডিয়া গেছে, আমরা দেখেছি ক্যাপ্টেন্সি কিন্তু ভালো করেছে। অবশ্যই। তাহলে হার্দিক পান্ডিয়া আসলে কিন্তু কলকাতা সব থেকে ভাই ভালো হয় এখান থেকে। কলকাতা লুপে নাও, হ্যাঁ। লুপে নাও, তাহলে চান্স আছে। তাহলে তুই একবার ভাব যে যদি হার্দিক পান্ডিয়া আসে এখানে কলকাতার 11টা কেমন দাঁড়াবে। ব্যাপক। আঙ্ক্রিশ রঘুবংশী ওপেনিং করছে, আজিঙ্কা রাহানে ওই মোটামুটি মনীষ পান্ডের মতো অবস্থা হয়ে যাবে কলকাতার হ্যাঁ, মধ্যে, বসে থাকবে, হয়তো ছাড়বে না এত সহজে। তো আঙ্ক্রিশ রঘুবংশী, তার সঙ্গে হচ্ছে ফিনালেন থাকবে, 3 নম্বরে ক্যাম গ্রিন থাকবে, হ্যাঁ। 4 নম্বরে এখানে তোর একটা ভাবতে হবে সেখানটা আমি- তেজস্বী হতে পারে, বা মনীষ মনীষ পান্ডেকে নিতে পান্ডে, পারে। হ্যাঁ, মনীষ পান্ডে last মনীষ দুটো পান্ডে ম্যাচে ভালো ভালো খেলেছে, খেলেছিল, হ্যাঁ। ঠিক আছে। 4 নম্বরে মনীষ পান্ডে খেলতে পারে, হ্যাঁ, হ্যাঁ, 5 রিঙ্কু সিং খেলতে পারে, 6 হার্দিক পান্ডিয়া, পান্ডিয়া। 7 রোবমেন পাওয়েল, আর 8 ওখানে অনুকূল রয়। আর কাকে চাই, আর কাকে চাই? তারপরে হার্ষিত রানা ফেরত চলে আসবে, হ্যাঁ। পাথি রানা নেই যদিও, বা এখানে আরেকটা কার্তিক ত্যাগী একটা ভালো player, কার্তিক হ্যাঁ। ত্যাগী আছে, বৈভব অরোরা আছে, তারপরে উমরান মালিক, উমরান মালিক। আকাশদীপ ইনজোর ছিল, আকাশদীপ আসতে পারে এখানে। তাহলে আর কে বরুণ চক্রবর্তী তো রয়েছেই। আর তাহলে আমাদের কলকাতার সেই- টিম কিন্তু আর পরের কলকাতার বছর সেই নারায়ণ যদি তো আছে। আমি সব থেকে খুশি হব হার্দিক পান্ডিয়া আর যদি ঋষভ পান্তের মধ্যে একজন ঢোকে, আমি সব থেকে খুশি হব। একটা ফিউচারও হবে যে কলকাতার আগামী দিনে গিয়ে একটা কিছু বছর ক্যাপ্টেন্সি হ্যাঁ, করতে পারবে, অবশ্যই। একটা লেগাসি তৈরি করতে পারবে টিমের, ওই যেটা সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্তকে নিয়ে করতে চেয়েছিল, প্রেসারের করতে পারেনি আর কি। যাই হোক, ক্যাপ্টেন, প্রেসারের মা বাইনা হ্যাঁ, করে দিচ্ছে। কোচ হোক বা সঞ্জীব গোয়েঙ্কার জন্যই হোক, তো কলকাতা কিন্তু এরকম দাঁড়াতে চলেছে আগামীকালে যদি, আর ট্রেড হবে এইটুকু মোটামুটি হ্যাঁ, 100% হ্যাঁ, আপনারা এই তো মানে শিওর, 100% এইটুকু আপনারা 100% শিওর ধরেই রাখুন। আরেকটা প্লেয়ার আছে কিন্তু খুব আনপপুলার অপিনিয়ন হতে পারে এটা, ঠিক আছে, এখন অব্দি রুমার্স ওঠেনি, কিন্তু আমার মনে হয় আগামী বছর গিয়ে উঠতে চলেছে। একটা প্লেয়ার যে হচ্ছে ইয়াং প্লেয়ার, খুবই ইয়াং, যে ক্যাপ্টেন্সি নিজেকে করতে দেখতে চায়, সে ইন্টারভিউতেও বলেছে, তার সঙ্গে কিন্তু সে ব্যাকফুটে চলে গেছে তার ফ্র্যাঞ্চাইজির হয়ে। কে বলতো? কে? যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, এই একটা প্লেয়ার ক্যাপ্টেন্সি করতে চেয়েছিল, রিয়ান পরাগকে নিয়ে এসছে, বৈভব সূর্যবংশী ওর সব লাইমলাইট খেয়ে নিয়েছে ওই টিমের মধ্যে, সঞ্জু স্যামসন একজন ফেস হয়ে রাজস্থান রয়্যালসের কিন্তু ছেড়ে দিয়েছিল সঞ্জু স্যামসন। তাহলে জয়সওয়াল না কেন? জয়সওয়ালকে 2 হাতে টেনে নেবে কলকাতা আসলে, ঠিক আছে, রাহানের জায়গাটা ফাঁকা হবে As a ওখানে, কেন না? opener, কেন না? বাপরে। হয়তো রুমার্সে ট্রেড ওঠেনি, হ্যাঁ, trade আমাদের ওঠেনি। কাজ আপনাদের দিকে হ্যাঁ। সব পেশ করা, এটা হয়তো উঠতেও পারে। আপনারা কমেন্ট করে জানান এই 4 ওই যে জনের বললাম মধ্যে। যে হ্যাঁ, এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, হ্যাঁ, পরের বছর কলকাতা সব এসে possible। কাঁপাতে চলেছে, এটুকু কাঁপাতে sure, চলেছে, হ্যাঁ। ঠিক আছে। তো অকশনেও হোক বা হচ্ছে টেবিলেও, ইয়েতেও হোক, ম্যাচেও হোক, তো আপনারা জানান কমেন্ট করে আপনারা এই 3 জনের মধ্যে স্পেশালি কাকে দেখতে চান, কলকাতা ফ্যান্সরা হ্যাঁ, যারা আর আছেন, আপনাদের আর best জয়সওয়াল 11 নিয়ে আপনাদের কি মতামত আছে সেটাও একবার জানাবেন, আর ঠিক আপনাদের আছে। যদি বেস্ট 11 হ্যাঁ। আমাদের পছন্দ হয়ে থাকে হ্যাঁ। তাহলে আপনারা বলুন যে এর মধ্যে কেউ ইনক্লুড হতে পারে। তো মোটামুটি আজকের আমাদের কলকাতার অ্যানালাইসিস এখানে শেষ করছি। আপনারা জানাবেন যে আর কোন প্লেয়ার, কোন হ্যাঁ। টিমের দেখতে চান আপনার অ্যানালাইসিস। রিলিজ প্লেয়ারে ভাবছি আমরা একটা সিরিজ আনবো যেখানে মোটামুটি সব টিমের হ্যাঁ, রিলিজ যে প্লেয়ার আর সব টার্গেট কোন প্লেয়ার কোন কারা কারা player, করতে পারে হ্যাঁ, কোন কোন release স্লটের হতে জন্য। চলেছে। তো এরকম একটা বানাতে চলেছি আমরা। আর হ্যাঁ, আর হচ্ছে এই ভিডিওটার পরেই কিন্তু ইন্ডিয়ার আফগানিস্তানের ওডিআই এর ভিডিওটা আসতে চলেছে, প্রিভিউ ভিডিও। আপনাদের চ্যানেলে নোটিফিকেশন বেলটাকে দাবিয়ে দিন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যাওয়ার আগে একবার লাইক করে দিয়ে যাবেন, তাহলে Please. যথেষ্ট। আজকের মতো গুড বাই, ভালো থাকবেন।